এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, রয়টার্সের প্রতিবেদন। মোদির ফোন, ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ডক্টর ইউনূস। পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস। ধরা পড়ে কাদের ও কামালের উপর দোষ চাপালেন আনিসুল হক। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, প্রতিবেদন রয়টার্সের। প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে আগামী 1 মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। কারণ 15 বছরে 17 কোটি মানুষকে লোহার খাঁচার মধ্যে রেখে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা। গত 15 বছরে এমন পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় 30 জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রয়টার্স। এর মধ্যে শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা সহ বিশ্লেষক রয়েছেন। আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একাধিক নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার। সরকার পতন প্রসঙ্গে বাকের মজুমদার রয়টার্সকে জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মারধর করেছে। মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন, হাসিনাকে এবার যেতে হবে। মোদির ফোন, ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী মোদির টেলিফোনে কথা বলেছেন। আজ শুক্রবার এই দুই নেতা টেলিফোনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা কল করায় এবং তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই যে টুইট নরেন্দ্র মোদী পোস্ট করেছিলেন সেজন্য তাকে ধন্যবাদ জানান। তিনি 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতৃত্ব ও দেশটির জনগণকে অভিনন্দন জানান। টেলিফোনে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের প্রতি শুভকামনা ব্যক্ত করেন এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2006 সালে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা জানান, তার সরকার সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে এবং তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর ও সংখ্যালঘু সুরক্ষার ইস্যুতে সরজমিন রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সারা দেশে জনজীবন স্বাভাবিক হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসকে আগামীকাল শনিবার নয়াদিল্লির আয়োজনে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া 3য় ভয়েস অব গ্লোবাল সাউথ সমিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনের ফলে তার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার ছাত্র ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে। তিনি আরো বলেন, তার সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে কার্যক্ষম ও কার্যকর করতে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য মানবাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেন, ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই। বৃহস্পতিবার 15 আগস্ট বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেল তাজ, যেখানে তিনি লিখেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আর তিনি আরো লিখেছেন, আপনারা যারা
জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম, আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। ওই পোস্টে বিশেষ দ্রষ্টব্য লিখে সোহেল তাজ বলেন, আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা, তাদের উদ্দেশ্যে বলবো ডোন্ট ওয়ারি, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না, আপনারাই যথেষ্ট। ধরা পড়ে কাদের ও কামালের উপর দোষ চাপালেন আনিসুল হক। হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবি হেফাজতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আনিসুল হক। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর দোষ চাপিয়ে দেন। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি উচ্চ কার্যালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যেই সীমাবদ্ধ নয়। শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান। সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। বেনজিরকে দেশ ছাড়তে সহায়তা করা সেই নারী পুলিশ সহ 14 কর্মকর্তাকে বদলি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা বর্তমানে র্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা সুলতানা সহ বিভিন্ন ইউনিটে কর্মরত 14 পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। চলতি বছরের 4 মে রাতে বেনজির আহমেদ যখন দেশ ছাড়েন তখন ঝামেলা ছাড়াই বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়ে যেতে তাকে পুরোপুরি সহযোগিতা করেছেন শাহেদা সুলতানা। তিনি বেনজিরের পরিবারের বেশ আস্থাভাজন। র্যাব সদর দপ্তরের অপারেশন উইং এর সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত এই নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায়, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। আর ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে। গত 26 মে তাকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। এই আদেশে সেটি বাতিল হয়। এছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খন্দকার শামীম হোসেন, পিআই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার জাহান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হক, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন সহ এবিপিএন এর অতিরিক্ত পুলিশ সুপার এম শাহরিয়ার আব্দুল বিন ফরিদ ও নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুজন রেজাকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানিকে খাগড়াছড়ি এবিপিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।